ভোর সকালেই বাসায় লঙ্কা কাণ্ড ঘটে গেল। ভোর সকালেই শশী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। রাগের সঠিক কারণ বাসার কেউ জানে না। শুধু দেখা গেছে শশী রেগে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর তাকে থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে দিদান। পূর্ণতা সহ সবাই তাদের কাণ্ড কারখানা দেখছিল। আয়রা ফিসফিস করে পূর্ণতাকে বলে, মামি কি হলো ব্যাপারটা? পূর্ণতা বলল, তোমার নতুন মামি হয়তো তোমার মামার ওপর রাগ করে বাসা থেকে চলে গেল। এখন কি হবে? কি আর হবে, একটু পরই দেখবে তোমার মামা তাকে হাতে পায়ে ধরে বাসায় নিয়ে আসছে। তোমার কষ্ট লাগছে না এসব দেখে? পূর্ণতা আয়রার দিকে সরাসরি তাকিয়ে বলল, কষ্ট লাগবে কেন? তোমার হাজবেন্ড তোমাকে রেখে আরেকজনকে আহ্লাদ করছে, তা দেখি খারাপ লাগছে না? অবাক স্বরে বলল আয়রা। না, উল্টো তাদের আদিক্ষতা দেখে মজা পাচ্ছি। তোমার মামার প্রেমে আমি দেওয়ানা না, তার কিছুতেই আমার কিছুই যায় আসে না। আয়রা আর কিছু বলল না। আসালতা বিড়বিড় করে বলছেন, ভালো হয়েছে আপদ নিজে থেকে বিদায় হয়েছে। পূর্ণতা আসালতার দিকে তাকিয়ে বলল, মা, বাড়ির বউকে আপদ বলছো? তুমি কি এখন দজ্জাল শাশুড়ি হবার ট্রেনিং নিচ্ছ? তাই নিতে হবে। আসালতার কথা শুনে পূর্ণতা খিলখিলিয়ে হেসে উঠল। দিদান শশীর পিছু এসে বলল, তুমি কিন্তু এখন বেশি করছো শশী। তুমি রাতে আমাকে টাচ করলে কেন? বলেছিলাম না বিয়ের আগে এসব করবে না। একটা চুমুই তো খেয়েছি, এত রাগ করছো কেন? এখন আমি এখানে থাকলে তুমি আর অনেক কিছু করতে চাইবে। বিয়েটা এখনো হয়নি, মাথায় রেখো। আর তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে প্রস্তাব নিয়ে। বিয়ের পরই আর এই বাসায় আসবো। কি বলছো? আমরা চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। এইসব করতে গেলে বাসায় জেনে যাবে বিয়ে না করে মিথ্যা বলেছি। তখন কি হবে ভাবো? মায়ের চোখে আর ছোট হতে চাই না। আমি কোনো রাস্তার মেয়ে না দিদান। তুমি আমাকে একটু বিশ্বাস করো না শশী। এতদিন ধরে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করেছি, তুমি শোনোনি। বাসায় আসলে মিথ্যা বলালে, এখন আবার আয়োজন করে প্রস্তাব দিয়ে বিয়ের কথা বলছো। বিশ্বাস করতে পারি না, কারণ আছে, তুমি সেটা জানো। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। এবার যা বললাম তাই করবে। আসছি। বলেই শশী অটোতে উঠে চলে গেল। দিদান অটোর দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। পূর্ণতা দেখলো দিদান একাই বাসায় আসছে। ওর কপাল কুঁচকে এলো। ও ধীর পায়ে দিদানের দিকে এগিয়ে এলো। আপনার বউ কই? দিদান পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠেছে। খুব লজ্জা পেল দিদান। পরিস্থিতি সামলাতে মাকে ডেকে বলল, মা, শশী ওর মাকে দেখতে গেছে। পূর্ণতা বলল, দেখে মনে হলো আপনার সাথে রাগ করে গেছে। দিদান কাচুমুচু মুখ করে বলল, আরে না, তোমার ভুল ধারণা হয়েছে হয়তো। দিদান নিজের রুমে চলে এলো। শশীর ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। এভাবে ওকে নিয়ে খেলছে, যখন যা মন চাচ্ছে তাই করছে। কেমন বিপদে ফেলে ও চলে গেল। এখন আবার আয়োজন করে সম্বন্ধ নিয়ে বিয়ে করতে হবে। সব কিছু কি খেলা পেয়েছে? নিজের মনে নানান কথা বলে দিদান রাগে ফুঁসছে। রাগে কি করবে বুঝতে পারছে না। রুমেই পায়চারি করছে। হঠাৎ চিকন মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই দিদান পায়চারি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। পূর্ণতা দরজা একটু ফাঁক করে ওর দিকে তাকিয়ে বলল, আসতে পারি? আসো। থমকানো কণ্ঠে বলল দিদান। পূর্ণতা ভেতরে ঢুকে চারপাশে চেক করে বলল, এ কি ভাবি, সব জিনিস নিয়ে কি একেবারে চলে গেল নাকি? দিদান তো খেয়ালই করেনি। এইসবও খেয়াল করে দেখলো আসলেই শশী সব নিয়ে চলে গেছে। দিদান নিশ্চুপ হয়ে আছে। তাই পূর্ণতা বলল, মা আপনাকে ডাকছে, আসুন। পূর্ণতা চলে গেল। দিদান শশীর নাম্বারে কল দিয়ে ওকে জিজ্ঞেস করতে চাইলো সব কিছু, নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, কিন্তু করলো না ফোন। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও মায়ের কাছে আসলো। আসালতা ওকে বলল সবার সাথে শপিংয়ে যেতে। দিদানের মন মেজাজ খারাপ হয়ে আছে, কিন্তু মায়ের কথার অমান্য করতে ইচ্ছে করলো না। বাসায় আসার পর যখন থেকে জানতে পারছে শশী ওর বউ, তখন থেকে বাসার কেউ তেমন কথা বলছে না ওর সাথে। ও ব্যাগ করে কি আনছে সেটাও কেউ দেখলো না আগ্রহ করে। অথচ আসার খবর পেতেই সবাই কত কিছুর আবদার করেছিল। দিদান বিকালে সবার সাথে মার্কেটে গেল। আয়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর সাইমনের জন্মদিন, তাই মোটামুটি কেনাকাটা করা হলো। সন্ধ্যায় ছোট সাইমনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হলো। সব কিছু রেডি করা হলো। সব কিছু এক হাতে পূর্ণতা করলো। সবার সাথে পূর্ণতার এত সুন্দর বন্ডিং দেখে দিদানও চমকালো।
মেয়েটা ভালোই, বিড়বিড় করে বলল। ও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শুধু ঘুরে ঘুরে সব কিছু দেখছে। সাইমন কেক কেটে সবার আগে পূর্ণতাকে খাইয়ে দিল। পূর্ণতা হেসে ওকে খাইয়ে দিল। তারপর ওর জন্য আনা গিফট দিল ওর হাতে। গিফটের কথা ভুলে গেছিল দিদান। তাড়াতাড়ি রুমে গিয়ে লাগেজ নিয়ে আসলো। তারপর সব বের করলো সবার জন্য যা যা এনেছে। শশী চলে গেছে তাই সবাই একটু সন্তুষ্ট, তাই সবাইকার জন্য কি এনেছে নিতে আসলো। পূর্ণতাও দাঁড়িয়ে আছে। সবাইকে সব দিয়ে দিল, কিন্তু পূর্ণতার জন্য কিছুই আনেনি। এটা তো স্বাভাবিক, ও এই বাসায় আছে এটাই তো দিদান জানতো না, জানলেও আনতো না। পূর্ণতা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আসাল তার নিজের শাড়ি ফেরত দিয়ে বললেন, লাগবে না আমার তোর জিনিস, তোর জিনিস তোর বউকে দিস। বলেই তিনি চলে গেলে গম্ভীর মুখে নিজের রুমে। আয়রা বলল, মামু তুমি মামির জন্য কিছু আনোনি, এটা কি তুমি ঠিক করেছো? একটা জিনিস আনলে কি এমন হতো? তোমার জিনিস আমারও নিতে ইচ্ছে করছে না বলে আয়রা ফেরত দিয়ে দিল ওকে দেওয়া আইফোন। পেছন থেকে আয়রার মা মেয়েকে টেনে বলল, মামা এত ভালোবেসে দিয়েছে নে। আয়রার মা একটু লোভী টাইপের। ভাইয়ের না জানিয়ে বউ নিয়ে আশায় রাগ করেছিল, কিন্তু দামি দামি জিনিস পেয়ে তিনিও গলে গেছে। শুধু আসাল তার মনকে গলাতে পারল না। দিদানের হাত থেকে ফোন নিয়ে তিনি মেয়ের হাতে দিলেন। সবাই এখন আহ্লাদ করছে দিদানকে। পূর্ণতা ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। আসাল তার রুমে এসে কাঁদছে ছেলের কাজে। এত কষ্ট করে ছেলে মানুষ করেছে, কিন্তু ছেলেটা অমানুষ তৈরি হয়েছে। পূর্ণতা এসে তাকে কাঁদতে মানা করলো, তিনি থামলেন না। পূর্ণতা নিজের প্রয়োজনীয় সব গোছগাছ করতে লেগে পড়ল। আয়রা তখনই রুমে এসে বলল, মামি তুমি যেও না প্লিজ, আমাকে আগামীকাল দেখতে আসবে, তুমি এখন যেও না। পূর্ণতা বলল, আজ জন্মদিন তাই আটকে দিলে, আগামী পাত্র আসবে তাই থাকতে বলছো। 2 দিন পর বিয়ে ঠিক হতে পারে, তার জন্য আবার থাকতে বলবে। আমার মন আর টিকছে না। লিভ মি, তোমার কষ্টটা বুঝতে পারছি মামি, কিন্তু তাও থাকো না। আয়রা আর আসালতা জোর করায় আবার পূর্ণতাকে রাজি হতে হলো। পরদিন আয়রাকে দেখতে আসলো ছেলের মা বাবা এসেছে। ছেলে হাই স্কুল টিচার, নাম শরণ। সবাইকে বসার ঘরে বসতে দেওয়া হয়েছে। ভেতরে বসে পূর্ণতা সব সাজাচ্ছে। আয়রা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে। পূর্ণতা ফলের ট্রে এনে রাখলো তাদের সামনে। তার একটু পর আয়রাকে নিয়ে আসলো। পাত্রপক্ষের সাথে আসাল তার দিদানো আয়রার বাবা বসে আছে। আয়রাকে ওদের সামনে এনে বসানো হলো। আয়রা সালাম দিয়ে লজ্জায় লাল টুকটুকে হচ্ছে। 2-একটা কথা বলেই তারা আয়রাকে যেতে বলল। আয়রাকে নিয়ে চলে গেল পূর্ণতা। তারপর খবর আসলো ছেলে নাকি আয়রার সাথে একাকী কথা বলতে চায়। পূর্ণতা এসে শরণকে নিয়ে গেল। শরণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। পূর্ণতা বলল, আসুন, থামলেন কেন? শরণ বলল, আপনি কি বিবাহিত? পূর্ণতা কপাল কুঁচকে বলল, কেন? না এমনি জানতে মন চাইলো, কিছু মনে করবেন না। পূর্ণতা ভাবলো ওর 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে, তাহলে আর বিবাহিত বলার প্রয়োজন কি? পূর্ণতা বলল, আমি বিবাহিত না। বিবাহিত না কথাটা শুনেই কেমন জানি উৎফুল্ল হয়ে উঠল শরণ। পূর্ণতা অবাক হয়ে দেখল শরণকে আয়রার রুমের সামনে এনে বলল, যান, এটা আয়রার রুম। শরণ বলল, ধন্যবাদ বলে শরণ আয়রার রুমে না ঢুকে বসার ঘরে চলে আসলো। পেছন থেকে চেঁচিয়ে ডাকলো পূর্ণতা, কিন্তু থামলো না শরণ। পূর্ণতা হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? পাত্রের সাথে দেখা না করে পাত্র চলে গেল, পাগল নাকি? আসাল তার ড্রয়িং রুমে ফোন কানে ধরে বসে আছে। তার সামনে বাসার সবাই উৎসুক হয়ে বসে আছে। সবার এত উত্তেজনার কারণ হচ্ছে আসালতা এখন কথা বলছে পাত্র শরণের মায়ের সাথে। তারা যাওয়ার আগে বলে গিয়েছেন বাসায় গিয়ে ফোনে মতামত জানাবে। আয়রা নানির কাছে বড় হয়েছে, তাই নানি ওর বড় গার্জেন। বিয়ের সম্বন্ধও তিনিই এনেছেন। এখন রাত 9টা বাজে, তারা ফোন দিয়েছে। তার মানে এখন তাদের মেয়েকে পছন্দ হয়েছে নাকি সেটা জানাবে। আসালতা বললেন, তা আপনারা ভালোভাবে পৌঁছেছেন তো? শরণের মা বললেন, জি আমরা ভালোভাবে পৌঁছেছি। তা যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, আপনাদের বাসায় যে আর একটা মেয়ে দেখলাম তার নাম কি? আসালতা পূর্ণতার দিকে চেয়ে বললেন, জি পূর্ণতা। কেন, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। উনি সম্পর্কে আপনাদের
আপনাদের কি হয়? আসাল তার মুখের আগায় চলে আসলো আমার ছেলের বউ, কিন্তু সঙ্গে সঙ্গে দিদান আর শশীকে ড্রয়িং রুম পেরিয়ে আসতে দেখলো। আপদ বিদায় হয়েছিল বাসার, সবাই খুশিও হয়েছিল। আবার ছেলে ওই মেয়ের হাত ধরে বাসায় ঢুকছে দেখে তার চোখ মুখ কঠিন হয়ে গেল। পূর্ণতা পাশে দাঁড়ানো ছিল, শাশুড়ির কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর নাম বলতে হক চকিয়ে যায়, কিন্তু মায়ের গম্ভীর নজরে সামনে তাকানো দেখে তার দৃষ্টি বরাবর সামনে তাকাতেই দেখে দিদান শশীর হাত ধরে বাসার ভেতরে ঢুকেছে। ও আমার বোনের মেয়ে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। ও আচ্ছা, শরণ তো আপনার নাতনিকে পছন্দ না করে পছন্দ করেছে আপনার বোনের মেয়ে পূর্ণতাকে। তার নাকি ওই মেয়েকে লাগবে। সে বাসায় এসে খুব ঝামেলা করছে। আমরা এত করে বোঝালাম, দেখতে গেছি একজনকে আর পছন্দ করে আসলি আর একজনকে। এটা বলাটা খুবই লজ্জাজনক। তারা অপমানিত বোধ করতে পারে, কিন্তু কোনোভাবে শোনাতে পারছি। জোর করে আমাকে দিয়ে ফোনটা করালো। কথাটা বলতেও আমি খুব ইতস্ত বোধ করছি, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হলো। তিনি থেমে আবার বললেন, যদি পূর্ণতার বাসার ঠিকানাটা দিতেন খুব উপকার হতো। আপনার সাথে পরে কথা বলছি বলে আসালতা ফোন কেটে দিলেন। পূর্ণতা বলল, মা ওনারা কি বলল? আসালতা বললেন, মেয়ে ওনাদের পছন্দ হয়নি। সমস্যা নেই, আমার নাতনির জন্য আরও বড় ঘর থেকে সম্বন্ধ আসবে। কি বলিস? পূর্ণতার আগে কণ্ঠে বলল, ধুর, অযথায় এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, সব বৃথা গেল। পূর্ণতার আগে গজগজ করে চলে গেল। আয়রা মন খারাপ করবে তাই ওকে এটা ওটা বলে ওর মন ভালো করতে লাগলো। শশীকে নিয়ে দিদান রুমে এসেছে। শশী নিজের বাসায় ঠাঁই পায়নি। এক রাত হোটেলে কাটিয়ে নিজের জেদ ভঙ্গ করে দিদানকে নিয়ে কাজী অফিসে গিয়েছিল। বাসায় সবাইকে ফেলে 5 বছর আগেই দিদানের সাথে দেশের বাইরে চলে যায়। তখন সবাই অমত ছিল, তাই এখন যখন বাসায় গেছে কেউ ওকে বাসায় ঢুকতেই দেয়নি। আজকে দুইজনেই বিয়ে করে এসেছে। এদিকে আসালতা আজকে প্রচুর ক্ষেপে আছে। আগামীকাল পূর্ণতাকে ফেরত পাঠাবেন। অনেক হয়েছে আর না। এখানে সার্কাস বানিয়ে মেয়েটার জীবন নষ্ট করতে চাই না। ডিনার আগে শেষ হয়ে গেছে। ফোন কলে ঘন্টা খানিক পার হয়ে গেল। 10:15 বেজে গেছে। সবাই শুতে চলে যাবে। এই সময় আসালতা সবাইকে ডাকলো জরুরি কথা বলবে বলে। জরুরি কথা শুনতে সবাই উপস্থিত হলেও দিদান আর শশীর খবর নেই। তারা আজকে বিয়ে করে এসেছে, নিজেদের বাসর নিয়ে মেতে আছে। আয়রাকে পাঠালো আসালতা দিদান আর শশীকে ডাকতে। শশী বিরক্ত হয়ে বলল, তোমাদের বাসায় কি একটু শান্তিতে থাকা যাবে না? তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এতদিন বিয়ে করিনি, ভালো ছিল। এখন বিয়ে করে ফেঁসে গেলাম মনে হচ্ছে। দিদান আর শশী আসতেই আসালতা দিদানের দিকে চেয়ে বলল, বিয়ে কবে করেছিস? আমি কিছুই জানতে চাই না। তোর বউ তুই পছন্দ করেছিস, তুই সংসার করবি, তোর ব্যাপার। সেখানে রাগারাগি করার কোনো ইচ্ছে আমার নেই। আমি পছন্দ করে তোকে পূর্ণতার সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়েটা দিয়ে মেয়েটার জীবন নষ্ট করেছি। মেয়েটাকে ধরে বেঁধে আটকে রেখেছিলাম। বিশ্বাস ছিল আমার ছেলে আমার কাজের মান রাখবে। সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। তোর বাবা 10 বছর আগেই নিজের দায়িত্ব কর্তব্য আমার ঘাড়ে চাপিয়ে পরপারে চলে গেছে। আমিও যদি সেই দিন চলে যেতে পারতাম তাহলে এই দিন দেখতে হতো না। তোদের নিজের রক্ত পানি করে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু তোকে আমি মানুষ বানাতে পারিনি। আসালতা পূর্ণতার হাত ধরে বললেন, পারলে অপরাধী মাকে ক্ষমা করিস। আমি তোর চোখে সত্যি খুব অপরাধী। তোর জীবনটা শেষ করে দিলাম। শশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ও কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না, কিন্তু ঘটনা যে খুব জটিল সেটাও স্পষ্ট বুঝতে পারছে। এও কটমট চোখে তাকালো দিদানের দিকে। দিদান মাথা নিচু করে আছে। আসল ঘটনা কিছুক্ষণ বাদেই পরিষ্কার হয়ে গেল শশীর কাছে। ও পাথর হয়ে বসে আছে। আসালতা কথা শেষ করে পূর্ণতাকে নিয়ে চলে গেছে। সবাই তারপর চলে গেছে, বসে আছে শুধু দিদান আর শশী।
দিদান শশীর হাত ধরে বলল, রাগ করছো কেন? মায়ের জন্য বিয়েটা করতে হয়েছিল, কিন্তু ওকে কখনোই আমি ওয়াইফ বলে মানিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। শশী ঠাস করে চড় মেরে বসলো দিদানকে, তারপর উঠে রাগে গজগজ করে রুমে গিয়ে দরজা আটকে দিল। দিদান দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দরজায় ধাক্কা দিতে গিয়েও রেগে বাসার বাইরে চলে গেল। আসালতা পূর্ণতার দিকে চেয়ে বললেন, পাত্র তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। চমকে উঠল পূর্ণতা, বিস্মিত চোখে তাকালো আসালতার দিকে। আসালতা বললেন, তোর বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো রে জানি না। পূর্ণতা চিন্তায় পড়ে গেল। তার মানে এই জন্যই ছেলেটা ওকে বিবাহিত নাকি জিজ্ঞেস করেছিল। ও সন্দেহ করেছিল, কিন্তু তাই বলে ওকে পছন্দ করে ফেলবে এটাও কল্পনাও করেনি। নিজের বোকামুতে নিজেই স্তব্ধ, সাথে রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ছেলেকে হাতের কাছে পেলে যে কি করতো নিজেও জানি না। আসালতা পূর্ণতাকে ধাক্কা দিয়ে বললেন, কি হলো, কোন রাজ্যে হারিয়ে গেলে? আমার খুব ঘুম পাচ্ছে মা, ঘুমায়। চুপচাপ শুয়ে পড়ল পূর্ণতা। গতকাল রাতে ঘুমাতে পারেনি, এই জন্য আজকে শুতেই ঘুমিয়ে গেল। আসালতা জেগে রইল, তার ঘুম আসছে না। আরও 7 দিন থাকলো পূর্ণতা। এই 7 দিন শশী আর দিদানের কম কাহিনী দেখেনি বাসার সবাই, কিন্তু পূর্ণতাকে বাসা থেকে বের না করে ওদের দুইজনকে বাড়ি থেকে বের করবে না, তাই সবটাই নীরবে সহ্য করছে আশালতা। 7 দিনে সব কাগজ রেডি হয়ে গেল। তারপর দিদান আর পূর্ণতার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হতেই শশীর মাথা ঠান্ডা হলো। পূর্ণতা সোফায় বসে কাগজটায় সাইন করে দিদানের দিকে তাকিয়ে কাবিনে টাকা চাইল। বাসার কেউ কল্পনাও করেনি যে পূর্ণতা কাবিনে টাকা চাইবে। আসালতাবাদে সবাই চমকে উঠেছে, কিন্তু পূর্ণতা সবাইকে আমাকে চরম সীমায় পৌঁছে দিয়ে টাকা দাবি করে বসলো। দিদান ঘামছে। 10 লাখ টাকা ও এখন কোথায় থেকে দেবে? পূর্ণতা বলল, এত টাকা ইনকাম করে বিদেশ থেকে এসেছেন, সামান্য 10 লাখ টাকা দিতে পারছেন না? ডিভোর্স দিয়ে দিলেন, আর একটা বউ বাসায় নিয়ে আসলেন, অথচ 10 লাখ টাকা বের করতে পারছেন না। টাকা না দিলে আমি কিন্তু মামলা করব আপনার নামে। আয়রার মা পূর্ণতার দিকে চেয়ে বললেন, তুমি টাকা দাবি করছো? তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর এখন টাকার জন্য বলছো মামলা করবে? পূর্ণতা বলল, আপনার হাজব্যান্ড এখন আপনাকে ডিভোর্স দিয়ে দিলে আপনি কি টাকা চাইবেন না? আপনি হয়তো বা অনেক ভালো টাকার দাবি করবেন না, কিন্তু আমিও তো ভালো না। আপু, আমাকে এত ভালো ভেবে লাভ নাই। আমরা যাদেরকে ভালো ভাবি, বিশ্বাস করি, তারা আসলে কি আমাদের বিশ্বাসের যোগ্য হয়ে থাকে? আপনার ভাইকেও তো আপনার মা অনেক বিশ্বাস করেছিল, সে কি তার বিশ্বাস রেখেছে? কারো প্রতি অন্ধ বিশ্বাস রাখবেন না। আমার টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। না হলেও আমি চলে যাব ঠিকই, কিন্তু মামলা কিন্তু দিয়ে যাব। আপনার ভাইকে জেলের ভাত আমি খাইয়ে ছাড়ব। দিদানের কাছে সর্বোচ্চ 3 লাখ টাকা ছিল। ও সেই টাকাটা দিয়ে বলল, বাকি টাকা 1 মাসের মধ্যে পাঠিয়ে দেব। কিন্তু শশী সেই টাকা দেওয়া নিয়ে বাসায় চিল্লাচিল্লি শুরু করে দিল, কিন্তু তাও পূর্ণতা নড়ছে না। এই জন্য শশীর যা গহনা ছিল সে সব এনে পূর্ণতাকে দিল। সব মিলে 10 লাখ টাকা হবে না, কিন্তু পূর্ণতা বলল, বাকি টাকা যেন পাঠিয়ে দিই। দিদান এতদিন পূর্ণতার নির্লিপ্ত ভাব দেখে ভেবেছিল বোকাসোকা মেয়েটা, কিন্তু এতটা চতুর ও বুঝতে পারেনি। ওভাবে ফাঁসিয়ে দিল। রাজশাহী থেকে ট্রেনে করে ঢাকা পৌঁছাবে পূর্ণতা। সকালে ট্রেন না ধরতে পেয়ে বিকালে ট্রেনে উঠেছে পূর্ণতা। বাবা মা ইচ্ছে করে ওকে এত দূরে বিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন ও যে ডিভোর্সি নিয়ে ফিরে যাচ্ছি, এখন কি হবে? ওকে ঢাকার বাইরে পাঠানোর জন্য এত কষ্ট করে এত দূরে জোর জবস্তি করে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। ওর খবর যেন কেউ না পায়। এই জন্য নিজেরাও কখনো এই 5টা বছরে ওর সাথে দেখা সাক্ষাৎ করেনি, না কখনো ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ নিয়েছে। পূর্ণতা তো তাদের একটা মাত্র সন্তান, ওর সাথে তারা এটা কিভাবে করলো? কেমন করে মেয়ের খোঁজ খবর না নিয়ে তারা থাকতে পারলো? পূর্ণতার ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসলো। ও জানালার কাছে বসেছে। ট্রেন এখনও ছাড়েনি। ও স্টেশনে ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে। 5 বছর আগে লাল শাড়ি পরিয়ে বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছিল বিয়ের তকমাটা লাগিয়ে।
আজ ঠিক 5 বছর পরও সালোয়ার কামিজ করে ডিভোর্সি হয়ে ফিরে যাচ্ছে। বাহ, কি সুন্দর একটা জার্নি। ওকে যখন এই অবস্থায় তারা দেখবে, একটুও কি অনুতপ্ত হবে নাকি অহংকার নিয়ে থাকবে? ট্রেন চলতে শুরু করলো। কেউ যেন বাতাসের শীতল হাওয়ার সাথে মিশে মিহি কণ্ঠে পূর্ণতার কানে কানে বলে উঠল, আমায় ছেড়ে তুমি কোথায় ঠাঁই পাবে না পূর্ণতা। যেখানেই যাও ফিরে তোমায় আমার কাছে আসতে হবে। তোমার ঠিকানা অনেক আগে আমার কাছে লেখা হয়ে গেছে। কেঁপে উঠল পূর্ণতা। পরিচিত শহরে ফেরার সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত জেগে উঠতে শুরু হয়ে গেল। সব কিছু পুরনো পুরনো জীবন, পুরনো পূর্ণতা, আর ওই পূর্ণতার মধ্যে তো আকাশ পাতাল তফাত। অতীত নিয়ে ভাবতে লাগলো পূর্ণতা। প্রথম নিজের বাবার কথা ভাবলো। পূর্ণতার বাবা শাহিন আলম, যাকে পূর্ণতা জমের মতো ভয় পায়। বাবাকে দেখলে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে কখনো পূর্ণতা একের অধিক কথা বলতে পারে না। বাবাকে ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলা থেকে পূর্ণতা তার গম্ভীর বাবার সাথে পরিচিত। বাবার শাসনে বড় হয়েছে। ওকে আদর করে না তা নয়, প্রচণ্ড আদর করে। কিন্তু বাবার ওই যে মুখটা এতটাই গম্ভীর থাকে যে তিনি আদর করলেও ভীতু হয়ে থাকে ওর মন। কিন্তু মায়ের ক্ষেত্রে পুরোটাই উল্টো। নিজের আসল রূপ একমাত্র মায়ের সামনে প্রকাশ করতে পারে পূর্ণতা। মা যদি সারাদিন ওকে বকে, ধমকায়, মারে, তবু পূর্ণতা ভয় পায় না, হাসে, মজা করে। কিন্তু বাবার একটা ডাকেও একদম ভদ্র হয়ে যায়। বাবাকে বেশি পায়নি পূর্ণতা। ছোটবেলা থেকেই মায়ের সাথেই থেকেছে। বাবা ছিল আর্মিতে। যতটুকু সময় বাড়িতে কাটিয়েছে, বাবার ওই গম্ভীর মুখের জন্য বাবার থেকে দূরে থেকেছে। তখন পূর্ণতা ভাবতো, আচ্ছা, পুলিশ আর্মিরা কি শুধু রাখতে জানে, হাসতে জানে না? বাবা মাকে যতটা ভালোবাসে ততটা আর একজন মানুষকে ভালোবাসতো। পূর্ণতার জীবনে বসন্ত এসেছিল। পুরুষ মানুষ বলতে পূর্ণতা একজনকে ধ্যানে জ্ঞানে চিনতো, জানতো, বুঝতো এবং ভালোবাসতো। সে পূর্ণতার জীবনে আগমন করেছিল খুব অদ্ভুতভাবে। যে পূর্ণতার জীবন নিয়ে এসেছিল বসন্তের হাওয়া। প্রেমের দোলা লেগেছিল পূর্ণতার ছোট্ট মনটায়। প্রেম করার বয়স হয়নি, কিন্তু ছোট পূর্ণতা সেই নাবালিকা বয়স থেকেই তার প্রতি আকর্ষিত হয়েছিল। বিড়বিড় করে নামটা পূর্ণতা আওড়ালো, প্রভাত। ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক 5 বছর পর নামটা মুখে আনলো। নামটা উচ্চারণ করতে ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট অনুভব হলো। ও হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোণায় জল চিকচিক করছে। আগে এই নামটা উচ্চারণ করলে যতটা ভালো লাগা, ভালোবাসা মিশ্রিত এক মিষ্টি অনুভূতি হতো, কিন্তু আজ এই সময় এই নামটা উচ্চারণ করতে ওর এত কেন যন্ত্রণা হচ্ছে? বুকের ভেতরটা কেন ফেটে যাচ্ছে যন্ত্রণায়? ও শ্বাস নিতে পারছে না। পূর্ণতার পাশে একজন ছেলে বসেছিল, যে হঠাৎ পূর্ণতাকে এমন জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ভয় পেয়ে যায়। হেই, আপনি ঠিক আছেন? আপনার কি শ্বাসকষ্ট আছে? পূর্ণতা অস্পষ্ট স্বরে পানি চাইল। ছেলেটা নিজের ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে দিল। পানি নিয়ে ডক করে পানি খেয়ে চোখ বন্ধ করে রইল। আস্তে আস্তে ওর কষ্টটা নিবারণ হলো। তারপর পাশে তাকিয়ে থ্যাংক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিল। বর্ষাকাল চলছে তখন। পূর্ণতার সবচাইতে পছন্দের মাছ, ওর পছন্দের ফুল কদম। ও কদম ফুল দেখে ছোটবেলা থেকেই বড় হয়েছে, আর তখন থেকে ফুলটা পছন্দের তালিকায় আছে, আর এখন অবধি সেটাই বিরাজমান। ওদের বাসার সামনে একটা কদম ফুল গাছ আছে। গাছটা ছোট থেকে ওর সাথে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এত বড় হয়েছে যে হাত দিয়ে ফুল ছেঁড়া যায় না। পূর্ণতা গাছে উঠতে পারে, তাই বড় হলেও ওর কোনো সমস্যা নেই। নিজের প্রিয় ফুল নিজেই পারে। এই ফুল ছেঁড়ার ইচ্ছাটা হচ্ছে পূর্ণতা ফুল নিয়ে স্কুলে যাবে আর বান্ধবীদের দিবে। ফুলের লোভ দেখে বান্ধবীদের থেকে চকলেট খাবে। সেই জন্য ও আজকে গাছে ওঠার জন্য এত লাফালাফি করছে। গতকালে সবাইকে বলে এসেছে ফুল নিয়ে আসবে সবার জন্য। আকাশটা মেঘলাটে হয়ে আছে। গাছে ওঠার পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো বিপদ হবে। পূর্ণতা এখন কদম গাছের নিচে দাঁড়িয়ে ঘাড় পেছন দিকে ঝুঁকিয়ে দৃষ্টি গাছের ডালে থাকা হলুদ কদম ফুলের দিকে দিয়ে রেখেছে।
দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবল, ধুর ছাই, উঠে যায়, বৃষ্টির আগেই নেমে যাব। এতক্ষণে নেমে যেতে পারতাম, শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছি। পূর্ণতা তরতর করে গাছের আগায় উঠে গেল। তারপর ডালে থেকে হলুদ কদম ফুলের ডাল ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে, বান্ধবীদের জন্য একটা একটা করে আর নিজের জন্য একটা। সবগুলো ছেঁড়া হতেই ও কালো আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে মেঘ আমাকে তো খুব ভয় দেখাচ্ছিল, উঠতে পারবো না, এই যে উঠেছি, বৃষ্টি এখনো আসেনি, এবার আমি নেমে যাব, হি 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 বলে পূর্ণতা নিচের ডালে পা দিয়ে নিচে নামতেছিল। তখনই ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করে স্তব্ধ হয়ে পূর্ণতা গাছের আগায় বসে পড়ে। এটা কি হলো? শেষ মুহূর্তে বৃষ্টি আমাকে বিপদে ফেলে দিল। এখন আমি নামবো কিভাবে? এত জোরে বৃষ্টি নেমেছে যে 2 মিনিট গাছ পিচ্ছিল হয়ে যাবে। এবার পূর্ণতা গাছের ডাল ধরে রাখতে পারছে না, ওর হাতে পিচ্ছিল হয়ে যাচ্ছে, পা পিচ্ছিল হয়ে যাচ্ছে। ও সাবধানে নিচের ডালে এসে বসে রইল। এখানে থেকে পড়লে হাত পা ভাঙবে না, কিন্তু ব্যথা পাবে প্রচুর। কাঁদো কাঁদো মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে পূর্ণতা। গাছের ডাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ওর শরীরও ভিজিয়ে দিয়েছে। অপরের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির বেগ এতটাই, ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে আসছে, ওর নাম ধরে ডাকছে। যদি মা ওকে আজকে এখানে দেখে, ওর পিঠে বেতের বাড়ি পড়বে। সাহায্যের জন্য মাকে এখন ডাকা যাবে না, নামার পরে মার খেতে হবে। কানো কানো মুখ করে পূর্ণতা বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই ও দেখতে পায় ওর গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাবাগোবা টাইপের। ছেলেটার মুখে মোটা ফ্রেমের একটা চশমা, ঢিলে ঢালা শার্ট আর একটা প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। ছেলেটা নিচ থেকে ওর ছেঁড়া কদম ফুলগুলো হাতে নিচ্ছে। এত বড় সাহস! এই ছেলেটা কোথায় থেকে আসলো? আমার এত কষ্টের কদম ফুল নিচ্ছে কেন? রাগে চেঁচিয়ে উঠল পূর্ণতা, এই এই কে আপনি? আমার ফুল নিচ্ছেন কেন? তাড়াতাড়ি আমার ফুল রেখে দিন, আমি এত রিস্ক নিয়ে এত কষ্ট করে ফুলগুলো ছিঁড়লাম, আর উনি কোথায় থেকে উড়ে এসে আমার ফুলগুলো নিয়ে নিচ্ছে? কত বড় সাহস! ছেলেটা ফুল হাতে নিয়ে পূর্ণতা কোথায় থেকে কথা বলছে ওকে খুঁজছে আশেপাশে। পূর্ণতা রেগে বলল, আমি কি আপনার আশেপাশে ঘুরছি? আমি ওপরে আছি, ওপরে তাকান, আশেপাশে না খুঁজে, বুদ্ধু। ছেলেটা মাথা তুলে ওপরে তাকাতেই পূর্ণতা দেখতে পায় একটা শ্যামবর্ণের ছেলেকে, প্রভাত। পূর্ণতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি গাছের ডালে বসে কি করছো? এই বৃষ্টির মধ্যে পড়ে যাবে তো। পূর্ণতার আগে দাঁতে দাঁত চেপে বলল, আমার ফুল তাড়াতাড়ি ওখানে রাখুন। রাখুন বলছি, না হলে ভালো হবে না। এত উত্তেজিত হবে না, পড়ে যাবে তো। আল্লাহ, তুমি ওখানে কিভাবে উঠলে? তোমার কি একটু ভয় ডর নেই? পূর্ণতা খুব অহংকারী গলায় বলল, আমি কি আপনার মতো হাবাগোবা ভিত টাইপের নাকি? আমি যথেষ্ট সাহসী, বুঝছেন? আমি এখান থেকে পড়ব না। অহংকার বেশিক্ষণ টিকলো না। পূর্ণতা বলতে বলতে হাতের বাঁধন আলগা করে দিয়েছিল, আর তাই নিজের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় সব পিচ্ছিল খেয়ে। পূর্ণতাকে পড়ে যেতে দেখে প্রভাত স্তব্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে নিজের 2 হাত নায়ক স্টাইলে বাড়িয়ে দেয় পূর্ণতাকে ধরার জন্য। কিন্তু এখানে তো পূর্ণতা আর প্রভাত নায়ক নায়িকা নয়, আর না এটা কোনো সিনেমা। এর জন্যই প্রভাত নায়কদের মতো পূর্ণতাকে ধরে ভারসাম্য রাখতে পারে না। অন্যদিকে পূর্ণতা ওর হাতের ওপরেই পড়ে, কিন্তু দুইজনেই মাটিতে বসে পড়ে। পূর্ণতার শরীরের ভার গিয়ে পড়ে প্রভাতের হাতে ও হাঁটুতে। প্রভাত খুব ব্যথা পায়, ব্যথায় ওর মুখশ্রী নীল হয়ে ওঠে। গাছটা খুব বেশি উঁচু ছিল না, না হলে আজকে দুইজনেই হাড়গোড়া ভেঙে যেত, কিন্তু মোটামুটি পরিমাণ ব্যথা পেয়েছে দুইজনেই। কোমর ধরে উঠে হাত পা ঝাড়তে লাগে। ফুলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। এত কষ্ট করে ফুলগুলো পারল, আর ওদের দুইজনের চাপায় পড়ে ফুল নষ্ট হয়ে গেছে। পূর্ণতা আঙুল তুলে প্রভাতকে বলল, আপনি যদি ফুলগুলো না কুড়িয়ে নিতেন তাহলে আপনার হাতে ফুলগুলো থাকতো না, আর এভাবে আমাদের দুজনের চিপায় পড়ে নষ্ট হতো না। প্রভাত বলল, কেঁদো না, আমার জন্য কোনো মেয়ে কাঁদলে আমার খুব কষ্ট হয়, আমি তোমাকে ফুল আবার পেড়ে দিব। পূর্ণতা কপাল কুঁচকে বলল, মেয়ে কাঁদলে আপনার কষ্ট হয়? ছেলেরা কাঁদলে বুঝি মজা লাগে? প্রভাত ওর কথায় হেসে বলল, মেয়েদের মতো ছেলেরা কথায় কথায় কেঁদে ভাসায় না, মেয়েদের মতো ছেলেরা ছিচকাঁদুনে না।
এই জন্যই শুধু মেয়েদের উল্লেখ করে বললাম। প্রভাতের কথার মানে বুঝতে পেরে পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো। তার মানে আপনি বোঝাচ্ছেন মেয়েরা কথায় কথায় কাঁদে, আপনি মেয়েদের ছিচকান্দনি বললেন। দেখো, যেটা সত্যি সেটা মানতে শিখো। আমি কি মিথ্যা বলেছি? রাগে পূর্ণতার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হবে। ওর আগে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ছেলেটাকে যতটা হাবাগোবা ভেবেছিলাম ততটা না, প্রচণ্ড বেয়াদব একটা ছেলে। কিভাবে আমাকে অপমান করলো, ঠান্ডা মাথায় অপমান যাকে বলে। প্রভাত তখনও হাসি হাসি মুখ করে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা এই বেয়াদব ছেলের সাথে আর একটাও কথা বলতে চায় না, তাই রাগে গজগজ করে বড় বড় পা ফেলে বাসার দিকে হাঁটা ধরল।